টুনি, কোথায় যাচ্ছিস? আজ বনে কাজ খুঁজে না পাওয়ায় কোনো বাজারও আনতে পারিনি। ওইদিকে ছানাটা সকাল থেকে না খেয়ে আছে, তাই জঙ্গলে কিছু ফল কুড়াতে যাচ্ছি। ফল খেয়ে আজ রাতটা কেটে গেলে কাল সকালে পাশের বনে কাজ করতে যাব। তোদের শরীরে শক্তি আছে, তাই তোরা কাজ করতে দূরের বনে যেতে পারিস। আর আমার শরীরে তো তোদের মতো শক্তি নেই, তাই আমাকে খেয়ে না খেয়ে দিন পার করতে হয়। কেন যে সৃষ্টিকর্তা আমাকে এত দুর্বল করে পৃথিবীতে পাঠিয়েছে? চিন্তা করো না দাদা, সবই তো সৃষ্টিকর্তার ইচ্ছে। তার যেটা ভালো মনে হয় তিনি সেটাই করেন। আর আমি ফল পেলে তোমাকেও দুটো ফল খেতে দিয়ে যাব। এসব বলে টুনি সেখান থেকে জঙ্গলে চলে যায়। আর পুরো জঙ্গল ঘুরে সে শুধু এক ফল খুঁজে পায়। জঙ্গলে দেখছি ফলেরও অভাব দেখা দিয়েছে। এই একটা ফল আমি কাকে দিব? ঈগল দাদাকে তো আশা দিয়ে এসেছি, তাকে দুটো ফল দিব বলে। মারে, আমাকে তোর হাতের ফলটা দিবি? আমি যে দুদিন থেকে কিছুই খাইনি, ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না। কিন্তু বুড়িমা, আমি তো একটা ফলই পেয়েছি। এই ফল তোমাকে দিলে আমার মেয়েকে কি খেতে দিব? আচ্ছা ঠিক আছে মা, তাহলে তোর মেয়ের জন্যই নিয়ে যা। এরপর টুনি ফল নিয়ে বাড়ির দিকে আসতে থাকে। আর কিছু দূর আসতেই টুনির বাড়ির কথা মনে পড়ে যায়। আমি বুড়িমাকে ফলটা না দিয়ে অন্যায় করেছি। বুড়িমার জন্য খুব খারাপ লাগছে। আমি তো তবুও ফল খুঁজলে পাবো, কিন্তু বুড়িমা তো অসুস্থ শরীর নিয়ে ফল খুঁজতে পারবে না। আমি বরং ফলটা বুড়িমাকে দিয়ে আসি। বুড়িমা, এই ফলটা তুমি খেয়ে নাও। আমাকে ফলটা আবার দিতে এসেছিস কেন রে মা? তোর ছানাকে আবার কি খেতে দিবি? আমি অন্যদিকে গিয়ে ফল খুঁজে নিব বুড়িমা। তোমাকে ফল না দিয়ে খুব খারাপ লাগছিল, তাই আবার দিতে এলাম। এরপর টুনি সেখান থেকে জঙ্গলের অন্যদিকে চলে যায়। আর এসব আকাশ থেকে দুই পরী সবকিছু দেখতে পায়। দেখেছিস দিদি, ওই পাখিটা কত ভালো। নিচে না খেয়ে ফলটা ওই বুড়ি পাখিটাকে দিয়ে দিল। ওই পাখিকে আমাদের সাহায্য করা দরকার। হ্যাঁ রে, তুই একদম ঠিক বলেছিস। এরপর পরী তার জাদু শক্তির সাহায্যে টুনিকে তাদের কাছে নিয়ে যেতে থাকে। একে আলোক রশ্মি কোথা থেকে এলো? আর এই আলোক রশ্মি আমাকে আকাশের দিকে নিয়ে যাচ্ছে কেন? জানি না আমার কি বিপদ হতে যাচ্ছে। হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে রক্ষা করো। ভয় পেও না পাখি, আমরা তোমার মাঝে ভালো গুণ দেখে সাহায্য করার জন্য আমাদের রাজ্যে নিয়ে আসলাম। ও পরি, তোমরা জাদু শক্তি দিয়ে এভাবে আমাকে নিয়ে আসলে? আমি আরো ভেবেছিলাম অন্য কিছু। তোমাদের দেখে এখন মনটা ভালো লাগছে। তোমাদের বাড়ি তো কাজ পাওয়া যায় না, তাই আমি সবাইকে কাজের ব্যবস্থা করে দিব। এই নাও স্বর্ণমুদ্রা সিন্ধুক। এই সিন্ধুকের স্বর্ণমুদ্রাগুলো তোমরা সবাই ভাগ করে নিবে। এটা বিক্রি করে কেউ ব্যবসা করবে, কেউ ফসল ফলাবে, তাহলে তোমাদের আর কোনো অভাব থাকবে না। হ্যাঁ পরি, তুমি একদম ঠিক বলেছো। সত্যি তোমরা অনেক ভালো। তোমাদের জন্য আমাদের বনের পাখিরা সুখের দিন দেখতে পারবে। কিন্তু একটা কথা, আমাদের বনে এক দুর্বল পাখি আছে। ওই পাখি তো কোনো কাজ করতে পারে না। ওই পাখির কোনো ব্যবস্থা করতে পারবে? হ্যাঁ পারবো। ওই পাখিকে নিয়ে আমাদের কাছে এসো, আমরা ওই পাখিকে শক্তিশালী বানিয়ে দিব। আচ্ছা ঠিক আছে পরি, এখন আমাকে আমাদের বনে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দাও। এই সিন্ধুকে উঠে পড়ো, সিন্ধুক তোমাকে তোমাদের বনে নিয়ে যাবে। আর স্বর্ণমুদ্রা ভাগ করে নিয়ে একইভাবে আবার আমাদের রাজ্যে এসো, কেমন? এরপর টুনি সিন্ধুকের উপর উঠে পড়ে। আর সিন্ধুকটা টুনিকে নিয়ে তাদের বনে চলে আসে। টুনি, তুই এই সিন্ধুক কোথায় পেলি? আর সিন্ধুকের ভিতরে কি আছে? তারপর টুনি কবুতরকে সব কথা খুলে বলে। ভালোই হয়েছে টুনি, এবার বনের পাখিরা শান্তিতে দুবেলা দুমুঠো খাবার খেতে পারবে। হ্যাঁ দাদা, তুমি এখন বনের সবাইকে এখানে ডেকে নিয়ে এসো। স্বর্ণমুদ্রাগুলো ভাগ করে দিয়ে আবার ঈগল দাদাকে নিয়ে পরিরাজ্যে যেতে হবে। আচ্ছা ঠিক আছে টুনি, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর কবুতর সেখান থেকে চলে যায়। আর বনের সব পাখিকে নিয়ে টুনির কাছে চলে আসে। আর টুনি স্বর্ণমুদ্রাগুলো সবাইকে সমানভাবে ভাগ করে দেয়। কবুতর দাদা, এই স্বর্ণমুদ্রাগুলো আমার বাড়িতে রেখে এসো।
আর ঈগল দাদা আমার সাথে পরিরাজ্যে চলো, পরি তোমাকে শক্তিশালী করে দিবে। তাই নাকি টুনি? সত্যি আমি তোদের মতো শক্তিশালী হব? আমার তো খুব ভালো লাগছে। কবুতর, আমার স্বর্ণ মুদ্রাগুলো আমার বাড়িতে রেখে দিস তো। আচ্ছা ঠিক আছে ঈগল দাদা। এরপর টুনি আর ঈগল সিন্ধুকে উঠে পরিরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। টুনি, আর কত দূর যেতে হবে? অনেক দূর তো আসলাম, কিন্তু পরিরাজ্য তো দেখছি না। এই তো এসে গেছি প্রায়। ওই যে দেখতে পাচ্ছ দুটো সোনার বাড়ি, ওখানেই পরিদের রাজ্য। ও আচ্ছা, তাই নাকি? এসেছো তোমরা? তাহলে তোমার শরীরে শক্তি নেই বুঝি? হ্যাঁ পরি, অন্যান্য পাখিদের মতো আমার শরীরে শক্তি নেই, তাই তো আমি কাজ করতে পারি না। এখন থেকে তুমিও কাজ করতে পারবে। এ কথা বলে জাদু শক্তির সাহায্যে ছোট পরি ঈগলের শরীরে শক্তি দিয়ে দেয়। ইয়ে, আমার শরীরে অনেক শক্তি হয়েছে। এখন খাবার নিয়ে আমাকে কোনো চিন্তা করতে হবে না টুনি। পরি, তোমাকে অনেক ধন্যবাদ। এখন তোমরা বাড়িতে চলে যাও, সন্ধ্যা হয়ে গেছে। বাড়ি ফিরতে আবার রাত হয়ে যাবে। আর টুনি, তোমাদের বনে বিপদ হলে আবার এই সিন্ধুকে উঠে আমাদের কাছে চলে এসো, কেমন? আচ্ছা ঠিক আছে পরি। এরপর টুনি আর ঈগল সিন্ধুকে উঠে বনে ফিরে আসে, আর এভাবেই সেই দিন কেটে যায়। পরদিন সকাল হতেই পাখিরা নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে। কেউ ব্যবসার জন্য দোকান বানানো শুরু করে, আবার কেউ ফসল ফলানোর জন্য জমি চাষ করতে থাকে। আর গাছের ডালে বসে ঈগল সব দেখতে থাকে। এত পরিশ্রম করে কে কাজ করবে? সবাই তো কাজকর্ম শুরু করেছে। আমি যদি সবার বাড়ি থেকে খাবার চুরি করে নিয়ে আসি, তাহলে তো আমার কোনো কাজ করতে হবে না। আর আমার শরীরে এখন অনেক শক্তি, চুরি করতে গিয়ে ধরা পড়ার কোনো চান্স নেই। এই কয়েকদিন স্বর্ণমুদ্রা বিক্রি করেই চলে যাবে। এসব বলে ঈগল সেখান থেকে চলে যায়। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। ঈগল তার সব স্বর্ণমুদ্রা বিক্রি করে খরচ করে ফেলে। স্বর্ণমুদ্রাগুলো তো সব শেষ হয়ে গেল। যাই, এবার কবুতরের বাড়ি থেকে খাবার চুরি করে নিয়ে আসি। কবুতর, টুনি তোকে ডাকছে। তোকে এক্ষুনি টুনির বাড়িতে যেতে বললো। আচ্ছা ঠিক আছে ঈগল দাদা, যাচ্ছি। আগে কিছু টাকা নেই, তারপর খাবার নিয়ে পালিয়ে যাব। এরপর ঈগল টাকা খুঁজতে থাকে। আর এদিকে কবুতর টুনির বাড়ির দিকে আসতেই পথে টুনির সাথে দেখা হয়ে যায়। টুনি, আমাকে নাকি ডেকেছিস? কই না তো। তাহলে যে ঈগল দাদা বললো, তার মানে ঈগল দাদা আমাকে মিথ্যে কথা বলেছে? ঈগল দাদা তো কোনো কাজই করছে না, মনে হচ্ছে স্বর্ণমুদ্রাগুলো খরচ করে ফেলেছে। আর তাই তোমার বাড়িতে টাকা পয়সা চুরি করতে যেতে পারে। তাড়াতাড়ি চলো তো, তোমার বাড়িতে যাই। এরপর টুনি আর কবুতর তাড়াতাড়ি কবুতরের বাড়িতে চলে আসে। আর তখনই ঈগল কিছু টাকা ও খাবার চুরি করে পালিয়ে যেতেই তাদের কাছে ধরা পড়ে যায়। টুনি, তোর কথাই সত্যি হয়েছে। শয়তান ঈগল চুরি করতে এসেছে। না না, আমি চুরি করতে আসিনি। এ কথা বলে ঈগল সেখান থেকে চলে যায়। এই চোর ঈগলকে শক্তি দেওয়াই ভুল হয়েছে। একে আগের মতোই দুর্বল করে দিতে হবে, কারণ শক্তি পেয়ে আরো খারাপ পাখি হয়ে আরো অলস হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ টুনি, সেটাই করতে হবে। আমি আজই আবার পরিদের রাজ্যে যাব। এরপর টুনি সিন্ধুকে উঠে আবারও পরিরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আর কিছুক্ষণের মধ্যেই টুনি পরিরাজ্যে পৌঁছে যায়। আর পরিদের সব কথা খুলে বলে। ওই পাখি তো খুব খারাপ, শক্তি পেয়ে যখন শক্তি ভালো কাজে লাগাচ্ছে না, তখন শক্তি না থেকেই ভালো। দাদা, এক্ষুনি আমি ওই পাখির কাছে থেকে শক্তি কেড়ে নিচ্ছি। এরপর পরি ঈগলের শরীর থেকে শক্তি কেড়ে নেয়। আর টুনি বনে ফেরার উদ্দেশ্যে রওনা দেয়। কি, আমার শক্তি কোথায় হারিয়ে গেল? আমার শরীর যে আগের মতো দুর্বল হয়ে গেছে। অন্যায় কাজে শক্তি ব্যবহার করলে শক্তি তো হারিয়ে যাবে। বনের সবাই স্বর্ণমুদ্রা বিক্রি করে ইনকামের পথ ধরেছে, আর তুমি স্বর্ণমুদ্রা বিক্রি করে বসে বসে খেয়েছো। এসব বলে টুনি সেখান থেকে চলে যায়।
কেন যে আমি চুরি করতে গেলাম, আজ অন্যায় কাজের জন্য শক্তি পেয়েও হারালাম। আজকে যা গরম পড়েছে, এই গরমে ঘরের বাইরে যাওয়া মোটেও উচিত নয়, কিন্তু কি আর করব। ওই যে একটা কথা আছে না, পেটে খেলে পিঠে সয়, তাই পেটে খেলে একটু তো কষ্ট করতেই হবে। না, অনেক দেরি হয়ে যাচ্ছে, গলাটা একটু ভিজিয়ে নিয়ে আবারও ময়লা কুড়োতে বেরিয়ে পড়ি। দূরে একটা কি যেন দেখা যাচ্ছে, কিন্তু কি হতে পারে, গিয়ে দেখি তো। এরপর টুনি সেই বোতলটার কাছে যায় আর পাতা দিয়ে ঢেকে যাওয়া একটা ময়লা থালা দেখতে পায়। ধুর ছাই, এটা তো একটা থালা। এই গরিব ময়লা টোকাইয়ের ভাগ্যে এই ময়লা থালা ছাড়া আর কি জুটবে। কি আর করার, এই থালাটা আমি বাড়িতে নিয়ে গিয়ে পরিষ্কার করব। এই কথা বলে টুনি থালাটা নিয়ে সেখান থেকে চলে যায় আর সারা দিন ঘুরে ময়লা কুড়িয়ে বাড়ি চলে আসে। আর বাড়িতে গিয়ে যেই না ময়লা থালাটা পরিষ্কার করে, তখনই থালা থেকে একটা পরিকন্যা বের হয়। তোমাকে অনেক ধন্যবাদ টুনি, তুমি এই ময়লা থালাটা পরিষ্কার করে আমাকে মুক্ত করেছো। এই পথ দিয়ে অনেকেই গেছে, কিন্তু কেউ আমাকে কুড়িয়ে নিয়ে গিয়ে পরিষ্কার করেনি। তার মানে ওটা কোনো ময়লা থালা ছিল না? তুমি ওই ময়লা থালা হয়ে বন্দি হয়েছিলে? কিন্তু কেন? কে তোমাকে বন্দি করলো বলো তো পরিকন্যা। তাহলে শোনো, বাড়িতে কেউ আছো? কে রে, কে ডাকিস? আমি আমি হলাম এক পরিকন্যা, শখ করে পাখিদের বনে ঘুরতে এসেছি, কিন্তু এখানে এসে আমার খুব খিদে পেয়েছে। তুমি কি আমাকে একটু খেতে দিবে? হ্যাঁ রে মা, তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি তোর জন্য খাবার নিয়ে আসছি। এরপর সেই বৃদ্ধা পাখি এক ময়লা থালায় করে আমার জন্য খাবার নিয়ে আসে, আর তা দেখে আমি অনেক রেগে যাই। একই, তোমার এত বড় সাহস হয় কি করে? তুমি এক পরিকন্যার জন্য ময়লা থালায় খাবার নিয়ে এসেছো। এরপর আমি রেগে গিয়ে খাবারের থালাটা মাটিতে ছুঁড়ে ফেলে দেই, আর তখনই বৃদ্ধা পাখিটা বলে ওঠে, আমি চোখে দেখতে পাই না রে মা, আর এই থালাটা আমাকে একজন দান করেছিল, আর এতে করেই আমি খাবার খাই। আর তুই কিনা থালার ওপর রাগ করে এতগুলো খাবার নষ্ট করে ফেললি। তোর মনে তো অনেক অহংকার রে মা, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই এই ময়লা থালা হয়ে থাকবি। আর যেদিন কেউ তোকে নিয়ে গিয়ে পরিষ্কার করবে, সেদিনই তুই মুক্তি পেয়ে যাবি। সেই বৃদ্ধা পাখিটার অভিশাপে আমি একটা ময়লা থালা হয়ে যাই, আর সে আমাকে তুলে নিয়ে ওই জঙ্গলের পাতার ভেতরে লুকিয়ে রেখে চলে যায়। শোনো পরিকন্যা, এই পৃথিবীতে সবাই একরকম করে বেঁচে থাকে না। এখানে কেউ গরিব, কেউ ধনী বাস করে। ওই বুড়িমার কাছে অন্য কোনো থালা না থাকায় সে তোমাকে ময়লা থালায় খেতে দিয়েছিল। তুমি চাইলে তার খাবারগুলো না খেয়ে ফেরত দিতে পারতে, কিন্তু তুমি তা না করে সেগুলো ফেলে দিয়েছো। আর খাবার নষ্ট করা অন্যায়। এই যে আমাকে দেখো, আমি সারা দিন ময়লা কুড়াই, তবুও কখনো কখনো খাবার জোগাতেও পারি না। আমি আমার ভুল বুঝতে পেরেছি টুনি, তাই আমি এখন গরিবকে সাহায্য করতে চাই। তার আগে আমাকে মুক্ত করার জন্য তোমাকে আমি একটা উপহার দিতে চাই। এরপর পরিকন্যা জাদু করে একটা উড়ন্ত অটো নিয়ে আসে আর বলে, শোনো টুনি, এটা হলো আমার ভাগ্য গণনাকারী উড়ন্ত অটো। ও তোমার ভাগ্য অনুযায়ী তোমাকে উপহার দিবে। আমাদের পরিদের কাছে অনেকগুলো ধন সম্পদের ঘর আছে, আর এ তোমাকে তোমার ভাগ্য অনুযায়ী যে কোনো একটা ধন সম্পদের ঘরে নিয়ে যাবে। এরপর টুনি উড়ন্ত অটোতে গিয়ে বসে, আর উড়ন্ত অটো উড়তে উড়তে টুনিকে একটা শশা বাড়ির সামনে নামিয়ে দেয়। আমার ভাগ্যে কি না এই শশা বাড়িটা ছিল? কি আর করার, ভাগ্যে যা আছে তা তো মেনে নিতেই হবে।
আগের বাড়ির থেকে এই বাড়িটা অনেক সুন্দর। যাই, বাড়ির ভিতরটা গিয়ে দেখি। এরপর টুনি শশা বাড়ির ভিতরে চলে যায়। আর সেখানে ঘর ভর্তি স্বর্ণমুদ্রা দেখে টুনি অবাক হয়ে যায়। এতগুলো স্বর্ণ! আমার মনে হয় আমাকে ময়লা কুড়াতে আর হবে না। এখন আমি অনেক বড় একটা দোকান দিয়ে পেটের ভাত জোগাড় করতে পারবো। এজন্যই মা বলতো, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আর আমি ওই ময়লা থালা কুড়ানোর জন্য অমূল্য রতন পেয়েছি। এরপর টুনি শশা ঘর থেকে বেশ কিছু স্বর্ণমুদ্রা নিয়ে বাড়িতে চলে যায়। আর সেগুলো বিক্রি করে বনের ভিতরে একটা দোকান দেয়। আর এভাবে দেখতে দেখতে বেশ কিছু দিন কেটে যায়। মারে, তোর দোকানে তো অনেক সবজি। আমাকে কিছু সবজি খেতে দিবি রে মা। টাকার অভাবে সবজি কিনে খেতে পারি না। অন্যের কাছে ভিক্ষে চাইলে কেউ ভিক্ষেও দিতে চায় না রে মা। আহারে, হ্যাঁ বুড়িমা, আমি তোমাকে শুধু সবজি নয়, সবজির দোকানটাই দিয়ে দিলাম। এখন থেকে তুমি আর ভিক্ষে করবে না। তুমি এই সবজির দোকান চালিয়ে নিজের খাবার জোগাবে, কেমন? তুই সত্যি বলছিস রে মা? তোর মতো উদার মন এই বনে আর দুটো নেই। সৃষ্টিকর্তা তোকে বাঁচিয়ে রাখুক রে মা, বাঁচিয়ে রাখুক। টুনি বনে বনে ঘুরে ময়লা কুড়াতো। সেই টুনি কিনা একদিনের মধ্যে কত বড় একটা বাড়ি বানিয়েছে, আবার অন্যদেরকে নিজের দোকানটাই দিয়ে দিচ্ছে। টুনি কোনো আলাদিনের প্রদীপ পায়নি তো? না না, টুনিকে এখন থেকে চোখে চোখে রাখতে হবে। এরপর টুনি সেখান থেকে চলে যায়। আর কালু ও কামিনী বৃদ্ধার থেকে সবজি কিনে নিয়ে বাড়িতে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে টুনিকে চোখে চোখে রাখতে কালু টুনির বাড়িতে চলে যায়। দোকানটা তো বুড়িমাকে দিয়ে দিলাম, এখন আমাকে অন্য কোনো একটা দোকান দিতে হবে। তার আগে একবার শশা বাড়িতে যেতে হবে। এই বলে টুনি শশা বাড়িতে চলে যায়। আর কালু ও টুনির পেছন পেছন সেখানে চলে যায়। আর জানালা দিয়ে টুনিকে স্বর্ণমুদ্রা নিতে দেখতে পায়। যা ভেবেছিলাম ঠিক তাই, টুনি তো স্বর্ণের খনি পেয়েছে। নে টুনি নে, মন ভরে স্বর্ণ নে। তুই তো আর সব স্বর্ণ একেবারে নিয়ে যেতে পারবি না। এরপর টুনি এক বস্তা স্বর্ণ নিয়ে চলে যায়। আর এদিকে কালুও স্বর্ণ নেয়ার জন্য শশা ঘরের ভিতরে চলে যায়। আর যেই না স্বর্ণতে হাত দেয়, ঠিক তখনই সেখানে পরিকন্যা চলে আসে। চোর কালু আঙ্কেল, এটা টুনি পাখির ভাগ্যের ঘর। আর আমি খুশি হয়ে তাকে এই ঘর দিয়েছি। আর তুমি কিনা সেগুলো চুরি করতে এসেছো? তবে এবার দেখো, আমি তোমার এমন অবস্থা করব যা দেখে তুমি দ্বিতীয়বার চুরি করার কথা ভুলে যাবে। এরপর পরিকন্যা জাদু করে কালুকে বোবা বানিয়ে দেয়। তুমি যেদিনই কথা বলতে পারবে, সেদিন তুমি টুনির কাছে গিয়ে এই চুরি করার জন্য ক্ষমা চাইবে। আর টুনি ক্ষমা করে দিলে তুমি আবারও কথা বলতে পারবে। তবে সাবধান, দ্বিতীয়বার যেন চুরি করতে না দেখি। এই বলে পরিকন্যা অদৃশ্য হয়ে যায়। আর কালুও সেখান থেকে বাড়িতে চলে আসে। কালু, এই কালু, সকালে সূর্য উঠতে না উঠতেই কোথায় চলে গিয়েছিলে বলো তো? তোমাকে আমি কি করে বলবো কাকুলি, আমি যে আর কথা বলতে পারবো না। আমি আর কথা বলতে পারবো না। কি হলো কালু, চুপ করে আছো কেন? দেখো কালু, ভালো ভালো বলছি, বলো, তা না হলে কিন্তু। এরপর কালু সেখান থেকে চলে যায়। আর একটা খাতা কলম এনে কাকলিকে সব কথা লিখে দেয়। ঠিক হয়েছে, যেমন কর্ম তার তেমনই ফল। এখন চলো, টুনির কাছে চলো, চোর একটা। এরপর কালু ও কাকলি টুনির বাড়িতে চলে যায়।
আর কাকুলি টুনিকে কালুর চুরি করতে যাওয়ার কথা খুলে বলে। টুনি রে টুনি, তুই ওকে মাফ করে দে, তা না হলে যে ও আর কখনো কথা বলতে পারবে না। চুরি করা মহাপাপ, কিন্তু কালু দাদা মাপ চাইতে এসেছে জন্য আমি মাফ করে দিচ্ছি। তবে আর কখনো যেন চুরি করতে না দেখি, এই বলে দিলাম। আমি তোকে কথা দিচ্ছি টুনি, আমি আর কখনো চুরি করব না। আরে এই তো, আমি কথা বলতে পারছি। এরপর কালু ও কাকুলি খুশি হয়ে সেখান থেকে চলে যায়। এদিকে টুনিও নতুন একটা দোকান দিয়ে সুখে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, ময়লা জিনিসকে অবহেলা না করে বরং ভালো করে খুঁটিয়ে দেখো, এতে করে তুমিও টুনির মতো কোনো অমূল্য রতন পেয়ে যেতে পারো। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। দাসী, দাসী, কোথায় তুমি? জলদি আমার সামনে চলে এসো দাসী। রানীমা, আমি হাজির, বলুন কি করতে হবে? তুমি কি রাজকুমারকে খাবার দিয়েছো? খাবার দিয়েছিলাম, রাজকুমার খায়নি, বলেছে পরে খাবে। যাও, খাবার নিয়ে এসো, আমি নিজের হাতে রাজকুমারকে খাওয়াবো। যে হুকুম রানীমা। বাবা রাজকুমার, এই দেখ, আমি তোর জন্য খাবার এনেছি। না মা, আমি খাবো না, আমি খেলবো। বাবা জেদ করিস না, আয় আমি তোকে খাইয়ে দেই। খাবার না খেলে যে তুই বড় হতে পারবি না। তুমি খাইয়ে দিবে? দাও, খাইয়ে দাও মা। রানী মাছ রাজকুমার মাছকে খাইয়ে দেয়। খাওয়া শেষে রাজকুমার মাছ বলতে থাকে, মা মা, আমি নদীর উপরে খেলতে যেতে চাই, তুমি আমাকে অনুমতি দাও। বলছিস কি রে বাবা, নদীর উপরে একদম যাওয়া যাবে না, ওখানে গেলে তোর বিপদ হতে পারে। না মা, আমার কোনো বিপদ হবে না, তুমি অনুমতি দাও। আমি নদীর উপরের পানিতে সাঁতার কেটে কেটে খেলবো আর তাড়াতাড়ি রাজ্যে ফিরে আসবো। দাও না মা, অনুমতি দাও। বেশ, দিলাম, তবে কথা মতো তাড়াতাড়ি চলে আসবি কিন্তু। ঠিক আছে মা, চললাম তবে। রাজকুমার মাছ রানী মাছের কাছে অনুমতি নিয়ে নদীর পানির ওপরের স্তরে চলে আসে আর মনের সুখে এদিক ওদিক সাঁতার কেটে বেড়াতে থাকে। কি মজা, কি মজা, অনেক মজা। আমি আজ থেকে রোজ এখানে এসে খেলবো। রাজকুমার মাছ এভাবেই খেলতে থাকে। ঠিক তখনই একটা বক উড়ে আসে আর রাজকুমার মাছকে দেখে ফেলে আর বলে, আরে আরে, এ আমি কি দেখছি, খাবার সামনে। যাক বাবা, আজকে খাবার খুঁজতে হবে না, একেই ধরে খাবো। এই বলে বক খপ করে রাজকুমার মাছকে পানি থেকে ঠোঁটে তুলে নিয়ে বনের দিকে চলতে থাকে। আরে আরে, করছো কি? ছাড়ো আমাকে, ছাড়ো, আমার কষ্ট হচ্ছে তো। মা বাঁচাও, আমাকে বাঁচাও, বক নিয়ে যাচ্ছে মা, আমার ভয় করছে। রাজকুমার মাছ বকের ঠোঁটে ছটফট করতে থাকে। ছটফট করতে করতে রাজকুমার মাছ বকের ঠোঁট থেকে খপ করে নিচে পড়ে যায়। ধুর বাবা, কি কপাল রে আমার, একটা খাবার পেলাম আর সেটাও হারিয়ে গেল। দূর 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 দূর, যাই অন্য খাবার খুঁজে গিয়ে। বক চলে যায়। এদিকে মাটিতে পড়ে থাকা রাজকুমার মাছ কাঁদতে থাকে। এ বিধাতা, তুমি এসব কি রেখেছিলে আমার কপালে? স্বামী, দেখো দেখো, আমার অবস্থা দেখো, আমার ছেলে আর ছেলের বউ আমাকে তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে। এবার আমি কোথায় যাব? স্বামী, তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও। রাজকুমার, রাজকুমার, কোথায় বাবা তুই? সাড়া দে রাজকুমার, আমার চিন্তা হচ্ছে বাবা, সাড়া দে। রানীমা, এত অস্থির হবেন না, রাজকুমার কোথাও না কোথাও আছে। আমার মন বলছে ও কোনো বিপদে পড়েছে, আমার যে ভালো লাগছে না। রাজকুমার পুরো নদীর কোথাও নেই, তবে কি কেউ ওকে বনে নিয়ে গিয়েছে? হায় হায়, এবার কি হবে? আমি যে নদী থেকে বনে যেতে পারবো না, সেই ক্ষমতা আমার নেই। রাজকুমার বাবা, তুই যেখানে আছিস জলদি আমার কাছে চলে আয়। রানী মাছ এভাবে কাঁদতে থাকে। এদিকে মিনু বৃদ্ধা কাঁদতে কাঁদতে হঠাৎ করে কান্নার শব্দ শুনতে পায়।
কে কাঁদে এভাবে? কেউ আবার আমাকে অনুকরণ করছে না তো? দেখি তো কে কাঁদে। সাহায্য করো, আমাকে কেউ সাহায্য করো। মা, বাঁচাও আমাকে। আমার কষ্ট হচ্ছে। এ আমি কি দেখছি? মাছ আবার কথাও বলতে পারে? হ্যাঁ দাদি পাখি, আমি কথা বলতে পারি, কারণ আমি মাছেদের রাজকুমার। তুমি আমাকে সাহায্য করো, আমি ওই নদীতে থাকি। দয়া করে আমাকে নদীতে ছেড়ে দাও। তোমাকে সাহায্য করব, তার আগে এটা বলো, তুমি নদী থেকে এখানে এলে কি করে? একটা দুষ্ট বক আমাকে এখানে এনে ফেলেছে। আমার মা মনে হয় আমাকে খুঁজছে। তুমি আমাকে ওই নদীতে রেখে এসে দয়া করে, আমার যে ভীষণ কষ্ট হচ্ছে। ছোট মাছ, আর কেঁদো না, আমি তোমাকে এক্ষুনি নদীতে নিয়ে যাচ্ছি। এই বলে মিনু বৃদ্ধা রাজকুমার মাছকে নিয়ে নদীতে ছেড়ে দেয়, আর সাথে সাথে সেখানে রানী মাছ চলে আসে। রাজকুমার বাবা, তুই ঠিক আছিস তো? আর তুই এতক্ষণ কোথায় ছিলি? আর এই পাখিটা, এই বৃদ্ধা পাখিটা কি তোর ক্ষতি করতে চেয়েছিল নাকি? না না মা, এই দাদি পাখি অনেক ভালো। আমাকে বক ধরে নিয়ে গিয়ে বনে ফেলেছিল, আর এই দাদি পাখি আমাকে বাঁচাতে সাহায্য করলো। তাই? দুঃখিত পাখি মাসি, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তুমি অনেক ভালো পাখি, তোমাকে অনেক ধন্যবাদ আমার বুকের ধনকে আমার কাছে ফিরিয়ে দেবার জন্য। কিন্তু পাখি মাসি, তোমাকে এমন বিধ্বস্ত দেখাচ্ছে কেন? কিছু কি হয়েছে তোমার? তুমি আমাকে নির্দ্বিধায় বলতে পারো। রানী মাছ, আমার ছেলে টোনা আর ছেলে বৌমা টুনি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কি বলছো কি? বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? কিন্তু কেন? আমি অসুস্থ। রাতে অতিরিক্ত কাশি হয়। আমার কাশির শব্দে নাকি আমার ছেলে বৌমার ঘুম হয় না। তার উপর আমাকে 3 বেলা খাওয়াতে নাকি ওদের অনেক কষ্ট হয়, তাই তাড়িয়ে দিয়েছে। এখন আমি কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারছি না। আহা, কি কষ্ট তোমার। তুমি আর কেঁদো না, আমি তোমাকে সাহায্য করব। এই বলে রানী মাছ জাদু করে একটা ফল প্রকট করে আর বলে, পাখি মাসি, এই ফলটা আজ থেকে তোমার। এটা একটা জাদুই ফল। এই ফলের কাছে তুমি যা চাইবে তোমাকে তাই দিবে। এরপর রানী মাছ আবারও কিছু জাদু করে নদীর পাড়ে বাড়ি প্রকট করে, আর এই বাড়িটা আজ থেকে তোমার। সাহায্যকারী রানী মাছ, তোমাকে অনেক ধন্যবাদ। আমি তোমার এই ঋণ কোনোদিনও পরিশোধ করতে পারবো না। হয়েছে পাখি মাসি, আর প্রশংসা করতে হবে না। এবার আমরা আসি। তোমার কোনো দরকার হলে আমাকে স্মরণ করলেই আমি চলে আসব। এই বলে রানী মাছ রাজকুমার মাছকে নিয়ে সেখান থেকে চলে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। মিনু বেশ সুখেই দিন কাটাতে থাকে। টুনি, টুনি, তোর জন্য একটা খবর নিয়ে এসেছি। কি খবর দিদি? আমি দেখে আসলাম তোর শাশুড়ি নদীর পাড়ে বিশাল বড় বাড়িতে রানীর মতো থাকছে। আর শুনেও এলাম নদীর রানী মাছ নাকি তাকে এসব দিয়েছে। কি তাই? শুধু তাই নয়, ওই রানী মাছের সাথে তোর শাশুড়ির হেভি মিল, বুঝলি? আচ্ছা তুই কাজ কর, আমি চললাম। টোনা, টোনা, জলদি এদিকে এসো। কি হয়েছে টুনি? এভাবে ডাকলে কেন? কি হয়েছে শোনো তবে। টুনিটি এর কথা টোনাকে খুলে বলে। সব শুনে টোনা বলতে থাকে, মা ভালো আছে শুনে খুশি হলাম। আরে রাখো তোমার খুশি, আমার মাথায় তো অন্য বুদ্ধি ঘুরছে। কি বুদ্ধি টুনি, বলো। তোমার মায়ের সাথে রানী মাছের অনেক মিল, তাই তুমি আর আমি তোমার মায়ের কাছে যাব, আর তাকে রানী মাছকে ডাকতে বলবো। যখন রানী মাছ আসবে তখন আমরা মাছকে ধরে তার কাছ থেকে অনেক সোনা দানা, হিরে, কোহিনূর এসব নিব, বুঝলে? আর আমরা অনেক ধনী হয়ে যাব। এটা তো দারুণ বুদ্ধি। চলো চলো, এক্ষুনি চলো। যে কথা সেই কাজ। ওরা দুজন সেখান থেকে সোজা মিনুর কাছে চলে আসে আর মিনুকে তাদের বুদ্ধির কথা বলে। সবই তো শুনলে, এবার জলদি জলদি তোমার রানী মাছকে ডাকো। না, আমি রানী মাছকে ডাকবো না। তোরা লোভী, রানী মাছের ক্ষতি করবি। তোরা চলে যা এখান থেকে। ভালোই ভালোই ডাকো ওই মাছকে, নয়তো কিন্তু খুব খারাপ হয়ে যাবে।
হ্যাঁ হ্যাঁ, ডাকো। বললাম না ডাকবো না? তোরা লোভ করেছিস। লোভে পাপ, পাপে মৃত্যু। আমি চাই না তোদের কোনো ক্ষতি হোক। চলে যা, চলে যা এখান থেকে তোরা। তোমার মা সোজা কথার পাখি না, বাঁধো তোমার মাকে। তোমার মাকে বাঁধলেই কাজ হয়ে যাবে। টোনা টুনির কথা মতো মিনুকে বেঁধে ফেলে। ডাকোই মাছকে, নয়তো তোমাকে এই অবস্থায় নদীতে ফেলে দিব আর তুমি মরে যাবে। আমি ডাকবো রানী মাছকে, তবে তোদের ধন দৌলত দিতে নয়, তোদের শাস্তি দিতে। সাহায্যকারী রানী মাছ, তুমি এসো আর এই সন্তান রূপী অত্যাচারীদেরকে শাস্তি দাও। মিনু এই বলার সাথে সাথেই রানী মাছ নদীর পানির ওপরে চলে আসে। এই দেখে টুনি বলে, ওই যে ওই যে ওই যে মাছটা এসেছে, ধরো ধরো, ওকে জাল দিয়ে ধরো। তোরা আমাকে ধরতে পারবি না রে লোভীর দল। আমি তোদের সব কথা শুনেছি, এবার তোরা লোভের শাস্তি পাবি। এই বলেই রানী মাছ জাদু করে টোনা টুনিকে দুটো গাছে পরিণত করে দেয় আর মিনুকে বাঁধন থেকে মুক্ত করে দেয়। হায় হায়, কি বানালে? আমাদেরকে আগের মতো করে দাও, আমাদের কষ্ট হচ্ছে, আমাদের কষ্ট হচ্ছে। তোরা গাছ হয়ে থাক, আমি চললাম পাখি মাসি। আবার কোনো বিপদ হলে আমাকে ডেকো। দেখলে তো বন্ধুরা, লোভে পাপ আর পাপে মৃত্যু। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পগুলো কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। তাহলে এবার আসি টুনি, নদীর পাড়ে হয়তো অনেকে এসে ভিড় করেছে। বাবা, ও বাবা, আমিও আজকে তোমার সাথে যাব আর নৌকা চালানো শিখবো। তুই তো নৌকা চালানো শিখে গেছিস রে মা, তবুও যখন যেতে চাইছিস তাহলে চল, আজ আমি তোকে ভালো করে নৌকা চালানো শেখাবো। শোনো টোনা, ওকে সাথে করে নিয়ে যাচ্ছ যাও, তবে ওকে হাতছাড়া করো না, সব সময় তোমার সাথে সাথে রেখো। এরপর টোনা টুকিকে নিয়ে নদীর ঘাটে চলে যায় আর দুজন মিলে নৌকা নিয়ে নদীর মাঝখানে চলে আসে। আর কিছুক্ষণ পর নদীর অপর দিক থেকে বিশাল আকারের এক ঢেউ তাদের নৌকার দিকে এগিয়ে আসে। আর সেই ঢেউ এসে টোনাকে নৌকা থেকে নদীতে তুলে দেয়। এ বাবা, তুমি তো নদীর পানিতে ডুবে যাচ্ছ, এখন আমি কি করব? তোমাকে কিভাবে নৌকায় উঠাবো? কেউ আছো? আমার বাবাকে বাঁচাও, বাঁচাও। এই মাঝ নদীতে কেউ তোর চিৎকার শুনবে না রে মা। আমার আর তোর সাথে বাড়িতে ফেরা হবে না রে মা, তুই তোর মাকে নিয়ে ভালো থাকিস। এরপর টোনা ধীরে ধীরে নদীর পানিতে ডুবে যায়। এদিকে টুনি তার বাবাকে বাঁচাতে না পেরে কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসে। হে কি রে, তুই একা এসেছিস? তোর বাবা এলো না যে? বাবা, আমার বাবা যে নেই মা, সে আর কখনো বাড়ি ফিরে আসবে না মা। এসব তুই কি বলছিস রে মা? কি হয়েছে তোর বাবার? এরপর টুকি টুনিকে সব কথা খুলে বলে আর টুকির কথা শুনে টুনি কান্নায় ভেঙে পড়ে। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। হে কি রে মা, কোথায় যাচ্ছিস? আমি নৌকা চালাতে যাচ্ছি মা। বাবা বলেছে আমি যেন তোমাকে দেখে রাখি, আর তুমি তো নৌকা চালাতে পারো না, তাই বাবার কাজটা আজকে থেকে আমিই করব। তুমি শুধু আমাকে আশীর্বাদ করো মা। তুই তোর বাবার মতো হয়েছিস রে মা, আশীর্বাদ করি তুই তোর কাজে সফল হয়ে ফিরে আসবি। এরপর টুকি নদীর ঘাটে নৌকা চালাতে চলে যায় আর টুকিকে দেখে তোতা ও কালো হিংসায় জ্বলে যায়। দেখেছিস তোতা, টোনা মরে গেছে আর ওর মেয়ে আমাদের কাজে ভাগ বসাতে এসেছে। ঠিক বলেছো কালু দাদা, কোথায় আরো ভেবেছিলাম টোনা নেই, এজন্য আমাদের রোজগার একটু বেশি হবে, তার হলো না। আসুন আসুন, আমার নৌকায় আসুন, আমি খুব দ্রুত আপনাদেরকে পৌঁছে দেব। আসুন আসুন। এই মেয়ে, তুই টোনার মেয়ে নাকি? হ্যাঁ আঙ্কেল। তা টোনা কোথায়? ও না এসে তোকে পাঠিয়েছে কেন? আমি বাবা নেই আঙ্কেল, তাই এখন থেকে আমি এই নৌকা চালাবো। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাকে নদীর ওপারে পৌঁছে দে। এরপর কবুতর টুকি নৌকায় উঠে বসে আর টুকি কবুতরকে নদীর ওপারে পৌঁছে দেয়। আর এভাবে একে একে সবাই টুকি নৌকায় যাতায়াত করে। অন্যদিকে কালু ও তোতা হিংসায় জ্বলতে থাকে।
এদিকে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায় আর টুকিও তার বাড়িতে চলে আসে। দেখেছো কালু দাদা, টোনার মেয়ে টোনার মতোই হয়েছে। এই মেয়েকে আমার মোটেও সহ্য হচ্ছে না। আমার তোর নৌকার ওপরে রাগ হচ্ছে। চল তোতা, আমরা ওর নৌকাটাই রাখবো না। এই কথা বলে তোতা ও কালু মিলে টুকির নৌকাটা ভেঙে দেয়। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। পরের দিন টুকি এসে তার ভাঙা নৌকা দেখে কান্নায় ভেঙে পড়ে। আমার নৌকাটা কে এভাবে ভেঙে রেখেছে? এখন আমি কি করব? এসো বুড়িমা, এসো, আমরা তোমাকে পৌঁছে দিচ্ছি। এরপর কালু ও তোতা মিলে সারাদিন অনেক যাত্রীকে নদী পার করে দেয়। অন্যদিকে টুকি তার ভেঙে যাওয়া নৌকার পাশে দাঁড়িয়ে কাঁদতে থাকে। আর এভাবে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু টুকি সেখানে থেকে যায়। মা, ওই দেখো, নদীর ঘাটে এক পাখি ছানা কান্না করছে। চলো না মা, আমরা তার কাছে যাই আর তার কান্না করার কারণ জেনে আসি। এরপর মেঘরানী ও মেঘকন্যা টুকির কাছে চলে আসে। এ কি পাখি ছানা, তুমি এভাবে কাঁদছো কেন? এই নৌকাটা চালিয়ে আমি আর আমার মা খেতে পারতাম, কিন্তু কারা যেন আমার নৌকা থেকে ভেঙে দিয়েছে। এখন আমি কি করব? আহারে, এই অসহায় পাখি ছানার খুব কষ্ট। মা, ও মা, তুমি ওকে ওর নৌকাটা ঠিক করে দাও। ঠিক আছে রে মা, এক্ষুনি আমি ওর নৌকাটা ঠিক করে দিচ্ছি। এরপর মেঘরানী জাদু করে টুকির নৌকাটা আগের মতো করে দেয়। এই তো, আমার নৌকাটা আগের মতো ভালো হয়ে গেছে। এখন আমি আবারও নৌকা চালাতে পারবো। তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা আমার বিপদে আমাকে সাহায্য করেছো। তোমাদের উপকারের কথা আমি কখনো ভুলবো না। তোমার ব্যবহার আমার খুব ভালো লেগেছে পাখি ছানা, তাই আমি তোমার নৌকাটাকে আমার মনের মতো নৌকা বানিয়ে দিতে চাই। এই কথা বলে মেঘরানী জাদু করে নৌকার দুপাশে দুটো বড় বড় ডানা লাগিয়ে দেয়, আর সেই সাথে দিয়ে দেয় নৌকার কথা বলার শক্তি। এবার তোমার নৌকা সবার থেকে আলাদা হয়ে গেছে, তাই সবাই এই উড়ন্ত নৌকায় ওঠার জন্য আগ্রহী হবে, আর তোমার অভাবও থাকবে না। আর কেউ মেঘরানীর নৌকা ভেঙে ফেলতেও পারবে না, কারণ মেঘরানীর দেয়া নৌকা অন্যায়কারীদেরকে ঠিকমতো শাস্তি দিতে পারবে। এবার আমাদেরকে যেতে হবে, চলো মা। এরপর মেঘরানী ও মেঘকন্যা সেখান থেকে চলে যায়, আর টুকিও তার উড়ন্ত নৌকায় চড়ে নদীর এপার ওপার ঘুরে বেড়াতে থাকে। হায় হায়, এ আমি কি দেখছি? টুকির ভাঙা নৌকাটা এত সুন্দর হলো কি করে? সাথে দুটো ডানাও লাগানো আছে। এত টাকা ওই টুকি পেলো কোথায়? শোন তোতা, এক্ষুনি এই নৌকা আমরা আগুনে পুড়িয়ে দিব, তারপর দেখি টুকি নৌকা চালানো বন্ধ করে কিনা। আমাকে একবার ভেঙে ফেলেও তোদের শান্তি হয়নি, এবার আমাকে পড়াতে এসেছিস? তবে দেখ এবার তোদের আমি কি অবস্থা করি। এই বলে মেঘরানীর দেয়া নৌকা কালু ও তোতাকে নিয়ে আকাশে উড়তে শুরু করে। তুই এটুকু বয়সে নৌকা চালিয়ে আমাদের সংসার চালাচ্ছিস, এটা আমি মা হয়ে আর মেনে নিতে পারছি না রে মা। তোকে আর কষ্ট করে নৌকা চালাতে হবে না, আমি ঠিক একটা ব্যবস্থা করে নিব। না মা, আমাকে আর কষ্ট করে নৌকা চালাতে হবে না, কেননা মেঘরানী আমাকে একটা উড়ন্ত নৌকা দিয়েছে। উড়ন্ত নৌকা? তাও আবার মেঘরানী দিয়েছে? ধুর, মজা করিস না তো। মেঘরানী তোকে নৌকা দিতে যাবে কেন? এরপর টুকি টুনিকে সব কথা খুলে বলে, আর টুকির কথা শুনে উড়ন্ত নৌকা দেখতে টুনি ও টুকির সাথে নদীর ঘাটে চলে আসে। ওরে বাবারে, মরে গেলাম রে, মরে গেলাম। বেঁচে থাকতে আর টুকির পেছনে লাগবো না। শুধু টুকি না, অন্য কারো ক্ষতিও করার কথা মুখেও আনবো না। কালুর কথা শুনে সেই নৌকা ওদেরকে নিয়ে বনের ভিতরে চলে যায়, আর ওপর থেকে ধপাস করে মাটিতে ফেলে দেয়। আরে বাবারে, কোমরটা বুঝি গেল রে, গেল। তোমাদের এমন অবস্থা কেন কালু দাদা? আমি বলছি। এরপর নৌকা টুনি ও টুকিকে কালু ও তোতার কুকিরদের কথা খুলে বলে।
বেশ হয়েছে, যেমন কর্ম তার তেমন ফল। টুকি মা, তাহলে এটাই তোর উড়ন্ত নৌকা? হ্যাঁ মা, এটাই মেঘরানীর দেয়া নৌকা। দেখলে তো কালু আঙ্কেল, অন্যের ক্ষতি করার ফল কি হয়? তাই অন্যের ক্ষতি না করে উপকার করার চেষ্টা করো। চলো নৌকা, মা আর আমাকে পুরো নদীটা দেখাতে নিয়ে চলো। দেখলে তো বন্ধুরা, খারাপ কৃতকর্মের ফল খারাপই হয়। তাই ভালো কর্মফল পেতে হলে ভালো কাজ করতে হবে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। কি মা, তোর হলো? তাড়াতাড়ি আয়, তোকে স্কুলে পৌঁছে দিয়ে আমাকে আবার কাজে যেতে হবে। হ্যাঁ বাবা, হয়েছে, চলো এবার। দে মা, তোর ব্যাগটা দে, আমি নেই, তোকে স্কুলে গিয়ে দিব। এত ভারী ব্যাগ নিয়ে উঠতে তোর কষ্ট হবে। এবার চলো বাবা। মা, তুমি সাবধানে থেকো, আমরা চললাম। হ্যাঁ হ্যাঁ, যা, তবে স্কুলে গিয়ে কোনো দুষ্টুমি করবি না কিন্তু। আচ্ছা ঠিক আছে মা। এই বলে টোনা টুকিকে নিয়ে উঠতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ওরা স্কুলে পৌঁছে যায়। টোনা টুকিকে স্কুলে রেখে নিজের কাজে চলে যায়। অন্যদিকে, এই কালু, আর কত ঘুমাবে? ওঠো, কাজে যাওয়ার সময় হয়েছে তো। এই কালু, শুনতে পাচ্ছ আমার কথা? ডাকাত 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 এসেছে বউ, ডাকাত এসেছে। আরে আমি, ভালো করে তাকিয়ে দেখো। ও তুমি, তোমাকে কতবার বলেছি আমাকে সাত সকালে এভাবে ডাকবে না। সাত সকাল নেই আর, বুঝেছো? চারদিকে তাকিয়ে দেখো, কাজে যাওয়ার বেলা হয়েছে। পাশের বাড়ির টোনা, সে কখন কাজে গিয়েছে। কে কাজে যায় যাক, আমি আজকে শুধু ঘুমাবো, কোনো কাজে টাজে যেতে পারবো না। কাজে তোমাকে যেতেই হবে। তুমি কাজে না গেলে আমি এক মুহূর্ত দেরি না করে সোজা বাপের বাড়ি চলে যাব। এই না না, বাপের বাড়ি যেও না, আমি যাচ্ছি কাজে। বউয়ের জন্য ঘুমিয়েও শান্তি নাই, বলে কিনা আমাকে কাজে যেতে। আমি বলেছি আজ কাজে যাব না মানে যাব না। ঘরে ঘুমোতে দেয়নি তো কি হয়েছে, আমি এখানেই ঘুমাবো। এই বলে কালু সেখানেই ঘুমিয়ে পড়ে। এভাবে দিন গড়িয়ে বিকেল নেমে আসে। কালু সেখান থেকে বাড়িতে চলে আসে। কাজ করেছো? দেখি দেখি, কাজ করে কত টাকা আয় করেছো? না মানে আসলে বউ, আমাকে কেউ কাজ দেয়নি। অনেক কাজ চেয়েছি, তবুও কেউ কাজ দেয়নি, বুঝেছো? মিথ্যু কলস, তুমি কাজেই যাওনি। তুমি এভাবে আমাকে মিথ্যে বলবে, আমি বুঝতেই পারিনি। বউ, রাগ করো না, আমি কাল থেকে কাজে যাব। তোমার এই অলসতার জন্য আমরা গরিব গরিবই থেকে যাব, আর আমাদের পাশের বাড়ির টোনাটুনি, ওরা ধনী হয়ে যাবে, বুঝেছো? না বউ না, টোনাটুনি ধনী হলে আমরাও ধনী হব। আমি কাল থেকে সত্যি সত্যি কাজে যাব। এখন আমাকে দয়া করে কিছু খেতে দাও। ঘরে কোনো খাবার নেই, আমারও ক্ষুধা লেগেছে। কাজ করনি, এবার যাও, যেখান থেকে পারো খাবার নিয়ে এসো। দাঁড়াও বউ দাঁড়াও, টোনাটুনির কাছ থেকে কিছু খাবার চেয়ে নিয়ে আসি। টোনাটুনি, ঘরে আছিস তোরা? হ্যাঁ দাদা, আছি। কিছু বলবে? আসলে আমাদের ঘরে কোনো খাবার নেই, তোরা একটু খাবার দিয়ে আমাকে সাহায্য করবি? হ্যাঁ দাদা, অবশ্যই। এক প্রতিবেশী আরেক প্রতিবেশীকে সাহায্য করবে না তো কে করবে বলো? তুমি দাঁড়াও, আমি এক্ষুনি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। বলেই টুনি ঘরের ভেতরে প্রবেশ করে আর কিছু শস্য দানা এনে কালুকে দেয়। কালু শস্য দানা নিয়ে তার বাড়িতে ফিরে আসে। একদিন, মা, আমার খুব ডিম ভাজি খেতে ইচ্ছে করেছে। তুমি আমাকে ডিম ভাজি করে দাও, আমি খাবো। মারি, ঘরে তো কোনো ডিম নেই, আর বনে ডিমের অনেক দাম। তোর বাবার হাতের যা অবস্থা, এই অবস্থায় ডিম কিনতে পারবে না। তাই বলি কি, তুই অন্য কিছু খেতে চা, তোকে বানিয়ে দিচ্ছি। আমি অন্য কিছু চাই না, আমি ডিম ভাজি চাই। আমাকে ডিম ভাজি দাও। আমার লক্ষ্মী মা, বোঝার চেষ্টা কর, তোর বাবার হাতে কোনো কাজ নেই আর আয়ও নেই। আমি কিছু জানি না, এই বুঝতেও চাই না। আমি স্কুল থেকে এসে ডিম ভাজি খাবো, আর ডিম ভাজি না পেলে তোমাদের ছেড়ে অনেক দূরে চলে যাবো, এই আমি বলে দিলাম। টুকি রাগ করে স্কুল ব্যাগ নিয়ে চলে যায়
আর ঠিক তখনই সেখানে টোনা আসে। গিন্নি, কি হয়েছে? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? শোনো কি হয়েছে। আমার মেয়েটা ডিম ভাজি খেতে চেয়েছে। যেখান থেকে পারি ডিম নিয়ে আসবো। তুমি থাকো, আমি চললাম। নে নে, পেট ভরে খা, আর আজ রাতে সবগুলো ডিম দিবি। দিদি, তোমার কাছে একটু সাহায্যের জন্য এসেছি। কি সাহায্য চাই তোর টোনা? দিদি, আমার মেয়েটা ডিম ভাজি খেতে চেয়েছে। আমার হাতে ডিম কেনার এখন টাকা নেই। তুমি আমাকে দুটো ডিম বাকিতে দিবে? না না, বাকির নাম ফাঁকি। আগে টাকা, তারপর ডিম, বুঝেছিস? যা টাকা নিয়ে আয়। দিদি, দাও না, আমি তোমার টাকা 2 দিন পরে পরিশোধ করে দিব। বললাম না দিব না, এখন যা তো যা, বিরক্ত করিস না। টিয়ে রেগে টোনাকে তাড়িয়ে দেয়। টোনা সেখান থেকে সোজা কবুতরের কাছে চলে যায়। দাদা, আমাকে কিছু টাকা ধার দিবে? আমার কাছে টাকা নেই, আর সে এসেছে ধার চাইতে। যা যা, অন্য কোথাও যা। কালু দাদা, তুমি তো বেশ কয়েকদিন থেকে কাজ করেছো। আমাকে কিছু টাকা ধার দাও তো, আমি আমার মেয়ের জন্য দুটো ডিম কিনবো। গরিব প্রতিবেশীরাই এক জ্বালা, একটু টাকা দেখলেই চাইতে আসে। আমার কাছে টাকা আছে, কিন্তু তোকে দিব না, কারণ তুই পরিশোধ করতে পারবি না। পারবো দাদা, পারবো, দয়া করে ধার দাও। যা তো যা, টাকা দিয়ে তোর পিছু পিছু ঘুরতে পারবো না, যত সব। কালুও টোনাকে ফিরিয়ে দেয়। টোনা একটা গাছের নিচে বসে কাঁদতে থাকে। আমি ব্যর্থ বাবা, মেয়ের সামান্য একটা ইচ্ছা পূরণ করতে পারছি না। টোনা যখন এভাবে কাঁদছিল, ঠিক তখনই সেখানে একটা মুরগি আসে। এই পাখি, তুমি এভাবে এখানে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমাকে বলো, আমি শুনতে চাই। শুনতে চাও? শোনো তবে। ও, এই ব্যাপার। তুমি চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। আমার ডিম দেওয়ার সময় হয়েছে। আজকে ডিমটা আমি মালিককে না দিয়ে তোমাকে দিব। বলেই মুরগি একটা ডিম দেয় টোনাকে। টোনা ডিম পেয়ে বেশ খুশি হয়, আর মুরগিকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে সোজা বাড়িতে চলে আসে। আর টুনিকে মুরগির কথা খুলে বলে। মুরগিটা অনেক ভালো। দাও দাও, ডিমটা দাও, টুকি আসার আগে ভেজে রাখি। ডিম ভাজি শেষ, যাই গিয়ে একটু রেস্ট নেই। আরে বাহ, কি সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি। এই বাড়িটা থেকে আসছে। যাই তো, দেখি তো কিসের ঘ্রাণ। এই বলেই পরে ডিম ভাজির ঘ্রাণ শুকতে শুকতে সোজা টুনির রান্নাঘরে চলে আসে। আর ডিম ভাজি দেখে বলে, এই খাবারটা থেকে এত সুন্দর ঘ্রাণ আসছে, কি যে লোভনীয় লাগছে দেখতে। দেখি তো খেয়ে কেমন লাগে। খেতে তো বেশ মজা। আরে, মনে হচ্ছে কেউ এদিকে আসছে। পরি, পালা। হায় হায় রে, ডিম ভাজিটা কোথায় গেল রে? কে চুরি করলে ডিম ভাজিটা? আমার স্বামী যে অনেক কষ্টে ডিমটা এনেছিল, এবার কি হবে? টুনির এমন কান্না মিশ্রিত কথা পড়ে শুনতে পায়, আর সে সাথে সাথে টুনির সামনে চলে আসে। কেঁদো না টুনি পাখি, তোমার ডিম ভাজি আমি খেয়েছি। আসলে আমার খুবই খেতে ইচ্ছে করছিল, না বলে খাওয়ার জন্য আমি দুঃখিত। তোমার ডিম ভাজি খেয়ে আমি খুশি হয়েছি, তাই তোমাকে কিছু উপহার দিতে চাই। এই নাও টুনি, এক থলে মোহর তোমার জন্য। আমি কি বলেছি তোমাকে ধন্যবাদ দিব? তুমি অনেক ভালো পরি, অনেক ভালো। হয়েছে টুনি পাখি, আর প্রশংসা করতে হবে না। এবার আমি আসি। পরি বিদায় নিয়ে চলে যায়। টুনি পরির কথা টোনাকে খুলে বলে। সব শুনে টোনা অনেক খুশি হয়, আর ওরা পরির দেয়া মোহরের সাহায্যে বেশ সুখেই দিন কাটাতে থাকে। এভাবে কয়েকদিন কেটে যায়। জানো কালু, টোনা আর টুনির ডিম ভাজি খেয়ে একটা পরি ওদের সোনার মোহর দিয়েছে। কি বলছো কি? তাই নাকি? বউ, তুমিও ডিম ভাজি করো। ওই পরি আমাদের ডিম ভাজি খেতে এলে ওকে ধরে আমরা অনেক সোনার মোহর নিব। ঠিক বলেছো, আমি এক্ষুনি ডিম ভাজছি। যেই কথা সেই কাজ। কালু কাকুলি ডিম ভেজে রাখে, আর কিছুক্ষণ পর পরই ডিম ভাজির ঘ্রাণে কাকুলিদের রান্নাঘরে চলে আসে। আর যেই ডিম ভাজি খেতে ধরে, ঠিক তখনই কালু কাকুলি পরির ওপর জাল ফেলে,
আর তাকে বন্দি করে। এ কি পাখিরা, তোমরা আমাকে বন্দি করলে কেন? ছাড়ো, ছাড়ো বলছি, আমাকে ছাড়ো। ছাড়ার জন্য ধরিনি রে পরি, ছাড়ার জন্য ধরিনি। তুই টোনাদের ডিম ভাজি খেয়ে ওদের এক থলে সোনার মোহর দিয়েছিস, এবার আমাদের এক বস্তা সোনার মোহর দে, দে বলছি, দে। লোভী পাখিরা, লোভের বশে আমাকে বন্দি করেছিস। তোরা ভুলে গিয়েছিস আমি পড়ি, আমাকে বন্দি করতে কেউ পারে না। আমি এক্ষুনি মুক্ত হব আর তোদের শাস্তি দিব। বলেই পড়ি জাদু করে জাল থেকে মুক্ত হয়। আর মুক্ত হয়ে জাদু করে পড়ি কালু আর কাকুলিকে ছোট ছোট দুটো পিঁপড়েতে পরিণত করে দেয়। হায় হায় রে, এ কি করলে পড়ি? আমরা ভুল করেছি, আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা আর লোভ করব না। লোভের কোনো ক্ষমা নেই, তোরা শাস্তি ভোগ কর। দেখলে তো বন্ধুরা, লোভের ফল কখনোই ভালো হয় না। তাই আমরা কখনো লোভে পড়ে কোনো খারাপ কাজ করব না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। ভাবতেই অবাক লাগছে, এখন থেকে এই গাছের সব ফল আমাদের, আর রোজ আমরা এই গাছের মিষ্টি মিষ্টি ফল খাবো। আগে এত খুশি হওয়ার কিছু নেই কালু। এই বনে তো শুধু আমরা থাকি তা তো নয়, এই বনে তো অনেক পশু পাখি থাকে। অন্য কেউ দেখলে তো এই ফল আর রাখবে না। হাম্বু হাম্বু। আরে আরে, এটা আবার কোন জাতের প্রাণী? এত জোরে জোরে চিৎকার করছে কেন? ওরে বোকা বউ, এটা গরু। তুমি তো দেখছি গরুও চেনো না, আর গরু তো এভাবেই চিৎকার করে। কিন্তু হঠাৎ আমাদের বনে গরু এলো কোথা থেকে? আগে তো এই বনে কোনো গরু আসেনি। মুশকিল ব্যাপার, এই বনে আবার দানব দৈত্য প্রবেশ করলো নাকি? ওরে হপিনসি ছোট ব্যাং, তুই কি বললি? আমাকে তুই দৈত্য দানব বানিয়ে দিলি? মানে না, মানে আসলে বনের মাটি এত জোরে কাঁপছিল যে আমার ঘুমটাই ভেঙে গেছে, তাই আর কি অমন কথা বলে ফেলেছি। তাই বলে তুই আমাকে দৈত্য দানব বলবি? বদমাশ ব্যাং, না জেনে শুনে কথা বলা। দাঁড়া বেটা, তোকে দেখাচ্ছি মজা। রাগে গজগজ করতে করতে গরু ব্যাংকে জোরে লাথি মারে, আর ব্যাং উড়ে গিয়ে নদীর জলে পড়ে। কালু কাকু কাকুলি কাক এসব দৃশ্য দেখে খুব ঘাবড়ে যায়। ওরে বাবা রে, এই তো দেখছি খুবই ভয়ঙ্কর প্রাণী। এক লাথি দিয়ে ব্যাংকটাকে পাগার পার করে দিল। কালু, আমি কোনোভাবেই গরুর সামনে পড়তে চাই না। যত দ্রুত সম্ভব পালাতে হবে। জীবন বাঁচাতে হলে এই ফলের চিন্তা করে লাভ নেই। ওরে বাবা রে। আরে বউ, কি বোকামি করছো তুমি? আরে কিচ্ছু হবে না, আগে ফলের ঝুড়ি তো নিয়ে যাও। কাকুলি, শোনো আমার কথা। কি বনে গরু এসেছে? তাও আবার পাগলা গরু? সত্যি কি গরুটা যাকে তাকে লাথি গুঁতা দিচ্ছে? তবে আর বলছে কে টনি? আমি তো কালু কাকুলির মুখে পুরো ঘটনাটা শুনলাম। ব্যাংকে তো লাথি মেরে জলে ফেলে দিয়েছে। হাম্বু হাম্বু হাম্বু। কি ব্যাপার, গরুর আওয়াজ মনে হচ্ছে? আশেপাশে আবার কোথায় গরুটা এলো? চলো তো দেখি ঘটনাটা কি। এরপর টোনা টুনি আর কবুতর বাসার বাইরে বের হয় আর দেখে একটা গরু শস্যের খেতে লাফালাফি করছে। হায় হায় রে, শেষ করে ফেললো রে, শেষ করে ফেললো। আমার ফসলের ক্ষেত তছনছ করে দিল রে। টোনা, এবার কি হবে গো? তুমি কিছু একটা করো টোনা, আমাদের পরিশ্রমের ফসল যে সব শেষ করে দিচ্ছে। আমি আর কি করব বলো টুনি? ওই পাগলা গরুকে থামানোর সাধ্য তো আর আমার নেই। আমি তো ওই গরুর সামনে গেলে ওই গরু আমারই রক্ষে রাখবে না। টোনা একদম ঠিক কথাই বলেছে টনি। ফসল নষ্ট হয় হোক, তবুও টোনা সুস্থ থাকুক। আমি বলি কি টনি, তোরা ওই পাগলা গরুর কাছে না গিয়ে বন প্রধানের কাছে যা। বন প্রধানই এর একটা বিহিত করতে পারবে। তুমি ঠিকই বলেছো কবুতর দাদা। টুনি, আর সময় নষ্ট করা যাবে না, চলো আমরা এক্ষুনি যাব বন প্রধানের কাছে। হায় হায় রে, কি সর্বনাশ করলো রে বদমাশ গরুটা! থাম বদমাশ গরু, থাম বলছি। আমার বাসাটা এভাবে ভাঙিস না, আমি অনেক কষ্ট করে বাসাটা বানিয়েছি। থাম থাম। আরে আরে, তুই এত জোরে চিৎকার চেঁচামেচি করছিস কেন? আমার শিং দুটো বড্ড চুলকাচ্ছে।
ছিল, তাই আর কি। তাই কি? তাই কি? তোর শিং চুলকানোর জন্য আমার বাসাটা বিসর্জন দিব নাকি? সর শয়তান গরু, সর বলছি। ওরে মিসকে শিয়াল রে, তুই কিনা আমাকে ধমক দিচ্ছিস? তুই তো আমার হাঁটুর সমানও নোস। তোর বাসা নয় শুধু, আমি চাইলে গুঁতো দিয়ে তোকেও শেষ করে দিতে পারি, বুঝলি? না না গরু, সেটা খুব বড় রকমের অন্যায় হবে। এতদিনে তুমি এমনিতেই অনেক অন্যায় করেছো। শুধু বাসা ভেঙেছো তাই নয়, তুমি তো পাখিদের ফসলের ক্ষেত নষ্ট করেছো। আর এত কিছুর পর তুমি এসেছো আমার সাথে দেখা করতে? আমি আসলে এটাই চেয়েছিলাম, তোমাকে আমার কাছে আনার জন্যই এমন ধ্বংসযজ্ঞ চালিয়েছি। মানেটা কি? আমার সাথে দেখা করতে চাও? তবে আমার গুহায় গেলেই তো পারতে। আমার বনের পশু পাখিদের ক্ষতি না করলেও পারতে। বড্ড কষ্ট হচ্ছে না তোমার? আসলে তুমি বনপ্রধান বলে কথা, কিন্তু আমি তোমাকে এই কষ্ট থেকে মুক্তি দিতে চাই। তোমার বদলে আমি এই বনের বনপ্রধান হতে চাই। হাম্বা! একটা গরু কিনা হবে বনপ্রধান? বানর, চুপ কর তো তুই, আমাকে কথা বলতে দে। তা ভায়া, তোমার হঠাৎ বনপ্রধান হওয়ার শখ জাগলো কেন? তুমি কি এত বড় বনের দায়িত্ব সামলাতে পারবে? সেসব আমি বুঝে নিব, সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তুমি কি ভালোই ভালোই আমাকে বনপ্রধান বানাবে, নাকি তোমার বনে ধ্বংসলীলা চালাবো? না না, তার আর দরকার নেই। তুমি যেহেতু চাইছো, তবে তুমি বনপ্রধান হবে। আগে তো তুমি এই বনটা দুদিন ভালো মতো ঘুরে দেখো, তারপর না হয় বনের নিয়ম নীতি মেনে বনপ্রধান হবে। সত্যি বলছো তুমি? তবে আমি এক্ষুনি যাচ্ছি বন ঘুরে দেখতে। আমার খুব শখ ছিল এই বনের বনপ্রধান হওয়ার। প্রধান মশাই, এটা কি বললেন আপনি? আমি জানতাম তোমাদের সবার মনে এই প্রশ্নটাই ঘুরছে। আমি আসলে পাগলা গরুকে থামানোর জন্য এ কথা বলেছি। আর গরুর কি ব্যবস্থা হবে সেটা না হয় আজ রাতের আলোচনাতেই সিদ্ধান্ত নিব। আমি বলি কি, এখন তোমরা নিজেদের বাসায় যাও। সিংহের কথা শুনে বনের সব পশু পাখিরা বাসায় চলে যায়। আর দিন পেরিয়ে রাত হতেই সিংহের গুহায় সব প্রাণীদের গোপন বৈঠক শুরু হয়। সেই বৈঠকে সব পশু পাখিরা গরুকে শায়েস্ত করার পরিকল্পনা করতে শুরু করে। আমরা ছোট ছোট পশু পাখিরা তো কোনোভাবে ওই পাগলা গরুর সাথে লড়াই করতে পারবো না, তবে একমাত্র প্রধান মশাই পারবে ওই গরুর সাথে লড়াই করতে। সে কি কথা বলছো তুমি টুনি? সামান্য গরুর সাথে প্রধান মশাই লড়াই করলে তবে প্রধান মশাইয়ের মান সম্মান থাকবে না। তার থেকে আমার মাথায় ভালো একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি টোনা? তাড়াতাড়ি বল। এরপর টোনা তার বুদ্ধিটা খুলে বলে, আর সব পশু পাখির কাছে টোনার বুদ্ধিটা পছন্দ হয়। সেই বুদ্ধিমতো বনপ্রধান সিংহের অনুমতিতে বনের সব পশু পাখিরা মিলে রাতারাতি সবজি ঘর তৈরি করে। এসব কি হচ্ছে? আর তোরা আমাকে এই সবজি ঘরের কাছে নিয়ে এলি কেন? নিয়ম পালনের জন্য। এই বনের নতুন বন প্রধান নির্বাচিত হওয়ার আগে এই সবজি ঘরে প্রবেশ করে মুকুট আনতে হয়। তুমিও প্রবেশ করো সবজি ঘরে আর নিয়ে এসো মুকুট। মুকুট আনতে শুধু সবজি ঘর কেন, আমি তো পাতালেও যেতে রাজি। আরে আরে, এটা কি হলো? দরজা বন্ধ করে দিলি কেন? দরজা খোল বলছি, এ ঘরে যে কিছুই নেই, দরজা খোল। চিৎকার করে গরু ঘরের ভিতরে লাফালাফি করতেই ঘরের সব সবজি খুলে পড়ে, আর গরু লোহার খাঁচায় বন্দি হয়ে থাকে। এভাবে গরু তার উগ্র আচরণের শাস্তি পায়। দেখলে তো বন্ধুরা, গায়ের জোরে সবকিছু হাসিল করা যায় না, মাঝে মাঝে গায়ের জোরও বুদ্ধির কাছে হেরে যায়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।